আমাদের রাজ্যের 10 কোটি মানুষের দায়িত্ব নিয়ে 2011 সালে তিনি এই রাজ্যের বহু প্রতিশ্রুতি নিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন। অনেক লড়াই করেছেন, আন্দোলন করেছেন পশ্চিম বাংলার মানুষের জন্য। তিনি 2011 সালের পূর্বে বহু প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। আমরা দেখেছি তিনি সব জায়গাতেই ছুটে গেছেন। এই ধরনের ঘটনা যখন ঘটেছে, রাজ্যে যখন কোন রকম সমস্যা দেখা দিয়েছে, সঙ্গে সঙ্গে সেখানে ছুটে গিয়ে তিনি বলেছেন তার প্রতিকার চাই, বিচার চাই। তা আজকে যখন তিনি বিচারকের আসনে, যখন আমাদের পশ্চিম বাংলার মানুষ তার উপরে বিশ্বাস করেছিল, ভরসা করেছিল পশ্চিম বাংলার মানুষ 2011 সালে, আজকে তাকে বিচারকের আসনে বসিয়েছেন। আজকে আমরা এই 12 বছর 13 বছর ধরে দেখতে পাচ্ছি 2011 থেকে এই 2024 সাল পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বাংলায় কি অবস্থা। পশ্চিম বাংলার মানুষ আজকে পুরোপুরিভাবে তারা অসুরক্ষিত। বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ যারা কোনো রাজনীতির মধ্যে নেই তারাও, এবং সমস্ত সাধারণ মানুষ আজকে হচ্ছে নানানভাবে আমাদের রাজ্য সরকারের তার সুরক্ষা তার থেকে তারা বঞ্চিত আছেন। কোনো সুরক্ষা নেই। সব চাইতে বেশি নারীরা অসুরক্ষিত। পশ্চিম বাংলার একজন নারী মুখ্যমন্ত্রী, পশ্চিম বাংলার নারীরা 2011 সালে তারা ভেবেছিলেন যে নারীদের সুরক্ষা দিতে পারে একজন নারী মুখ্যমন্ত্রী। কিন্তু আজকে আমাদের পশ্চিম বাংলার যে নারী মুখ্যমন্ত্রী, তিনি নারীদের সব চাইতে বেশি অসুরক্ষিত রেখেছেন। যার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা ঘটনা। আমাদের পার্ক স্ট্রিট থেকে শুরু করে সর্বশেষ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এটা সর্বশেষ বলবো না, যে রাজ্য রাজধানীতে, যেহেতু রাজ্যের রাজধানী, রাজ্যের প্রাণকেন্দ্র কলকাতা, এই কলকাতাতে আরজি কর মেডিকেল কলেজ হসপিটাল, সেখানে কর্মরতা একজন ডাক্তার তিনি আজকে ধর্ষিতা হচ্ছেন, খুন হচ্ছেন, এবং নির্মমভাবে। এটা কল্পনা করা যায় না। পশ্চিম বাংলায় তো বটে, ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে আমাদের মনে হয় না পৃথিবীর কোথাও এইরকম এতটা নির্মমভাবে খুন করা হয়েছে কোন ডাক্তারকে, নির্মমভাবে তার উপর অত্যাচার হয়েছে। এটা পশ্চিম বাংলার এই আরজি করের ঘটনা আমাদের সারা বাংলার মানুষ, সারা দেশের মানুষের কাছে, আমাদের পশ্চিম বাংলার মানুষ হিসেবে আমাদের মাথা হেট হয়ে যায়। আমরা বাইরে যখন যাই আমরা বলতে পারি না আমরা পশ্চিম বাংলা থেকে এসেছি। সারা দেশের মানুষ পশ্চিম বাংলায় যে এই ঘটনা ঘটছে, আমরা যখন দিল্লিতে যাই ওরা বলে आप कहां से आए हैं? बंगाल से। आप कहां के सांसद हैं? बंगाल के सांसद। तो बंगाल में क्या हो रहा है? बंगाल में एक्चुअली वहीं पे कोई सरकार है क्या? মানে বাংলায় যে সরকার আছে এটা আমাদের দেশের মানুষ আজকে আমাদের কাছে প্রশ্ন করছে। আমরা কোন সরকার আমরা চেয়েছিলাম? পশ্চিম বাংলার মানুষ তারা কি চেয়েছিলেন 2011 সালে? আজকে পশ্চিম বাংলায় উনি আইওয়াস করবার নানান রকমের তিনি এখানে চেষ্টা করছেন। তিনি এখানে হচ্ছে যে হঠাৎ করে একটা বিল নিয়ে আসলেন যে বিচার করতে হবে, ধর্ষকের বিচার করতে হবে। যখন সারা বাংলায় এত ধর্ষক, বাংলার ধর্ষকরা ঘুরে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায়, প্রতিদিন ধর্ষণ হচ্ছে, আজকেও হয়েছে, গতকালও হয়েছে, প্রতিদিনই ঘটছে। তিনি ধর্ষকদের দেখতে পাচ্ছেন না। ধর্ষকদের বিচারের জন্য তিনি একটা বিধানসভায় একটা আইন এনেছেন। তিনি বলেছেন ফাঁসি চাই, ফাঁসি চাওয়ার একটা আইন তিনি নিয়ে এসেছেন।
অথচ আমাদের দেশের প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদীজি 2023 সালের ডিসেম্বর মাসে আমাদের দেশের যে আইন ছিল, যে ভারতীয় দণ্ডবিধি, যে বিধিটা হচ্ছে যে মানুষের তাদের ন্যায় দেওয়ার জন্য ছিল না। 1860 সালের ইংরেজদের যে দণ্ডবিধি, ভারতীয় দণ্ডবিধি, এটা কোনো ন্যায় দেওয়ার জন্য ছিল না, আসলে দণ্ড দেওয়ার জন্যই এই বিধিটা ছিল 1860 সালের। 163 বছর আগের এই ভারতীয় দণ্ডবিধিকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশের মানুষকে ন্যায় দেওয়ানোর জন্য ভারতীয় ন্যায় সংহিতা 2023 সালের ডিসেম্বর মাসে সংসদে আমাদের দেশের সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি তিনি এখানে বিল সংসদে তুলেছিলেন। এই বিল, এই ভারতীয় ন্যায় সংহিতা, যে ন্যায় দেওয়ার জন্য যে বিল আনা হয়েছে, এটাকেও বিরোধিতা করেছে আমাদের এই বিরোধী দলেরা। আজকে উনি বলছেন, এখানে তিনি বলছেন আমার এখানে হচ্ছে ফাঁসি চাই। ভারতীয় ন্যায় সংহিতা, তাতে তো সমস্ত রকমের বিধান দেওয়া আছে, নতুন করে এখানে বিল আনার কোন কি দরকার ছিল? তিনি বিল এনে দেখাতে চাইছেন আমি কতটা হচ্ছে যে এখানে এই অন্যায়ের প্রতিকার করবার জন্য নিজে সচেষ্ট আছি। অন্যায়ের নাকি প্রতিকার করবেন? আপনি অন্যায়ের প্রতিকার কি করছেন? কতটা আপনি এই দোষীদের এবং যারা ধর্ষক, যারা হচ্ছে যে সারা বাংলায় দাপিয়ে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কতটা আপনি সক্ষম, এটা আমরা দেখতে পেয়েছি আরজি করের ঘটনার পর। আরজি করের ঘটনা 9 তারিখে ঘটে গেল, আপনি 14 তারিখ পর্যন্ত কি করলেন? পুরোটাই হচ্ছে প্রমাণটাকে লোপাট করেছেন। প্রমাণ লোপাট করার জন্য পুলিশ প্রশাসনকে ব্যবহার করেছেন। প্রাক্তন প্রিন্সিপাল, তাকে দিয়ে সমস্ত কিছু প্রমাণ লোপাট করার জন্য চেষ্টা করেছেন। যে 9 তারিখের ঘটনা 10 তারিখে হঠাৎ করে যে ডক্টরস, যেখানে হচ্ছে রেস্ট রুম, ডাক্তাররা যেখানে হচ্ছে রেস্ট নেন, সেই ঘরটা ভাঙার প্রয়োজন হয়ে গেল কি করে? 9 তারিখে ঘটনা ঘটলো। 9 তারিখে একজন ডাক্তার ধর্ষিতা হলেন, খুন হলেন। তারপরে 10 তারিখে প্রয়োজন হয়ে গেল যে ডাক্তারদের রেস্ট রুমটা ভাঙতে হবে। রেস্ট রুম ভাঙার জন্য কে নির্দেশ দিয়েছিলেন? কার নির্দেশে রেস্ট রুম ভাঙা হয়েছে? এটা আমাদের প্রশ্ন, সারা বাংলার মানুষের প্রশ্ন। কার নির্দেশে ভাঙা হয়েছিল? সেখানে হচ্ছে যে আমাদের যে স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য আধিকারিকরা যখন হচ্ছে যে এখানে এই বিষয়টা যখন ভাঙা হচ্ছে, তারা কি জানতেন না? যখন এখানে প্রাক্তন প্রিন্সিপাল তিনি যখন পিডব্লিউডিকে চিঠি লিখছেন ভাঙতে হবে 10 তারিখে, মুখ্যমন্ত্রীকে জানতেন না? তিনি তো স্বাস্থ্যমন্ত্রী, আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কি জানতেন না যে আরজি করে ডাক্তারদের রেস্ট রুম ভাঙতে হবে 10 তারিখে? পিডব্লিউডিকে চিঠি করছেন আমাদের প্রাক্তন প্রিন্সিপাল। তাহলে কার নির্দেশে তিনি চিঠি লিখেছেন? কার নির্দেশে ওখানে রেস্ট রুম ভাঙা হয়েছে? এটা উত্তর তো আমরা সবাই চাইছি। আপনি এত তৎপর ওখানে একটা তাড়াতাড়ি করে রেস্ট রুম ভেঙে ওখানে একটা বাথরুম করতে হবে, এত তৎপর তাড়াতাড়ি করে ডেড বডিকে তাড়াতাড়ি পুড়িয়ে ফেলতে হবে যাতে কোনো প্রমাণ না থাকে। বাড়ির লোকেরা চেয়েছিলেন ডেড বডি থাক, বাড়ির লোকেদের কোন রকম কথা শোনা হয়নি। মা বাবা তারা বারবার বলেছেন, আর্তনাদ করেছেন, তিনি সে কথা শোনেননি। উনি বলছেন আমি রাত্রি 2টো পর্যন্ত জেগেছিলাম।
কিসের জন্য জেগেছিলেন দিদি? উনি বলছেন আমি 2টো পর্যন্ত জেগে আছি। যেদিন হচ্ছে যে ওখানে ক্রিমেশন হচ্ছে, কিসের জন্য জেগেছিলেন? তার মানে উনি দেখছেন কত তাড়াতাড়ি, যতক্ষণ না হচ্ছে দেহ পোড়ানো হচ্ছে, দেহ যতক্ষণ পোড়ানো হচ্ছে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার চোখে ঘুম নেই। অর্থাৎ যত রকমের ঘটনা ঘটেছে এই ঘটনা তিনি জানতেন, তাই তার চোখে ঘুম নেই, তিনি নিজেই স্বীকার করছেন। আর পরিবারের লোকজনদের একদিকে হচ্ছে এখানে ডিসিকে পাঠিয়ে তার গলির মধ্যে ঘরে গিয়ে টাকার অফার দেওয়া হচ্ছে। কার নির্দেশে? ডিসি নর্থ কি নিজে গেছেন? ইন্দ্রাণী মুখার্জি তিনি কি নিজে গেছিলেন নাকি কারো নির্দেশে গেছিলেন? কোথায় সিপি? আজকে তাদের এই যে আজকে যত ঘটনার সাথে এরা যে যুক্ত আছেন, প্রমাণকে লোপাট করছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন না? উনি ফাঁসি দিতে চাইছেন, ফাঁসি দেওয়ার জন্য বলছেন। তো ফাঁসি দেওয়া উচিত যারা হচ্ছে যে এই অন্যায়ের সঙ্গে যুক্ত আছেন, ফাঁসি দিন। আপনি ফাঁসি দেবেন না তাদেরকে, অর্থাৎ ওরা হচ্ছে আপনার সোনার ডিম পাড়া হাঁস। এরা হচ্ছে যে আপনার সোনার ডিম পাড়া হাঁস। যে আপনার এই বিরূপাক্ষ বিশ্বাস 2023 সালে ওইখানে আমাদের যে আপনারা শুনলেন রাহুলদা বলছিলেন টাকা দিয়ে ডাক্তার, টাকা দিলেই ডাক্তার হওয়া যায়। বিরূপাক্ষ বিশ্বাস এখন তো বেরোচ্ছে, তিনি টাকা তোলেন, টাকা তুলে টাকা দিয়ে ডাক্তার হচ্ছেন। এরা কি চিকিৎসা করবে? মানুষের সুচিকিৎসা হবে? মানুষ বাঁচবে? মানুষ মারার কল তৈরি করছেন। এটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি বলছেন যে মানুষ যদি চায় তাহলে আমি পদত্যাগ করব। যখন এখানে ডাক্তাররা যাচ্ছেন, আমাদের এখানকার জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন, 36 দিন ধরে আন্দোলন চলছে। এই আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের তাদের উপরে দোষ চাপাবার অনেক চেষ্টা করছেন। তিনি বলছেন আমি 2 ঘন্টা করে প্রতিদিন, 10 তারিখ থেকে নাকি তার প্রতিদিন 2 ঘন্টা করে অপেক্ষা করেছেন নবান্নে। ওরা আসলে আলোচনায় বসবো। তাহলে আলোচনায় বসার জন্য আপনার কি সদিচ্ছা ছিল? যদি সদিচ্ছা থাকতো তাহলে তো তাদের সমস্ত শর্তই আপনি মেনে নিতেন। কোনটা মানা যাবে কোনটা মানা যাবে না আলোচনাটা শুরু হতে পারে, তো আলোচনাই শুরু করতে দিলেন না। লাইভ টেলিকাস্ট হবে তাতে কি অসুবিধা আছে? লাইভ টেলিকাস্ট হবে তাতে কি অসুবিধা হচ্ছে? তো সারা বাংলা, সারা দেশ, সারা বিশ্ব জানে যে পশ্চিম বাংলায় কি ঘটছে। সারা বিশ্বের মানুষ তাকিয়ে আছে পশ্চিম বাংলার দিকে, আর আপনি লাইভ টেলিকাস্ট করতে আপত্তি করছেন। তার মানে আপনি আলোচনাই করতে চান না। আলোচনা করতে গেলে তাহলে সব বেরিয়ে পড়বে। ভেতরের যত দিনের এই যে ঘটনাগুলো যা ঘটেছে, এখানকার দেহ লোপাট থেকে শুরু করে দেহের অঙ্গ প্রত্যঙ্গ যেটা আরজিকর থেকে বিদেশে পাঠানো হয়েছে, বিক্রি করা হয়েছে, ওখান থেকে লক্ষ লক্ষ টাকা উপার্জন করা হয়েছে, যা তৃণমূল কংগ্রেসকে যোগান দেওয়া হয়েছে নির্বাচনের জন্য, বেরিয়ে পড়বে। এই বেরিয়ে পড়ার জন্যই তিনি সেখানে বলছেন না কোন রকম কোনো লাইভ টেলিকাস্ট হবে না। তার মানে আলোচনাই করবেন না তিনি। জনসাধারণের স্বার্থে পদত্যাগ করতে রাজি আছে। কে আপত্তি করেছে আপনাকে? জনসাধারণ তো চাইছে।
আপনি পদত্যাগ করুন, সৎ সাহস থাকলে পদত্যাগ করুন। আপনি পদত্যাগ করতে পারবেন না। ওই চেয়ারের প্রতি আপনার যে লোভ, এটা কোনোদিনই আপনি ছাড়তে পারবেন না। তাই আপনার নির্দেশে আমরা দেখেছি নির্বাচনগুলোতে কিভাবে মানুষের তার ভোটাধিকারকেও কেড়ে নেওয়া হয়েছে, কিভাবে কেড়ে নেওয়া হয়েছে। অর্থাৎ মানুষ যাতে ভোট দিতে না পারে তার জন্য যত রকমের ব্যবস্থা, পুলিশ প্রশাসনকে ব্যবহার করা, সাধারণ প্রশাসনকে ব্যবহার করা, এই সমস্ত আমরা বাংলার মানুষ দেখেছেন যে কিভাবে এই চেয়ারকে আটকে রাখা, চেয়ারকে ধরে রাখা, এইটার জন্য আপনি সমস্ত প্রশাসন তাকে ব্যবহার করেছেন। আজকে উনি বলছেন যে আমি পদত্যাগ করব। আপনার লোভ, আপনার মতো লোভী কেউ নেই। তাই আমরা এখানে আজকে যে কথাটা আমরা বলতে চাই যে আপনার মানুষ যেটা চাইছে, মানুষের কথা মেনে আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করুন। আপনার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই, কেউ সুরক্ষিত নাই, তৃণমূল কংগ্রেসও সুরক্ষিত না। তৃণমূল কংগ্রেস যারা করছেন তারাও আজকে বলছেন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে যারা আছেন তারাও একই কথা বলছেন। একটা বড় অংশ সামনে হয়তো বলতে পারছেন না, কিন্তু মনে মনে চাইছেন এই জিনিস চলতে দেওয়া উচিত না। পশ্চিম বাংলায় এই ঘটনা আর ঘটতে দেওয়া উচিত না। অর্থাৎ প্রত্যেকের বাড়িতে মা আছে, বোন আছে, দিদি আছে, সবাই জানে। তাই সবারই একই কথা যে পুলিশকে আপনি ব্যবহার করছেন, লাঠি চার্জ করাচ্ছেন, কাঁদানে গ্যাস আপনি ছড়াচ্ছেন, জল কামান দিয়ে মানুষের তার মুখ বন্ধ করার চেষ্টা করছেন। এই পুলিশও চায় না কখনো যে এখানে এই ঘটনা আমরা এই সমস্ত করে মানুষের অধিকারটাকে আমরা কেড়ে নিই। অর্থাৎ এইভাবে সারা বাংলায় একটা চেষ্টা করা হচ্ছে মানুষের মুখ বন্ধ করার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।